আশা করি সবাই পারবে। বুঝতে পেরেছো যে ভি শেষ বেগ। সাধারণত ভি কে আমরা বেগ হিসাবে চিন্তা করি, কিন্তু এই অধ্যায়ে আমরা ভি কে ম্যাক্সিমাম সময় শেষ বেগ হিসাবে কল্পনা করব। চলো আমরা শুরু করি। তো এই 5টি সমীকরণ কখন কোনটি ব্যবহার করব এ নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকো। তো চলো আমরা এই 4টি জিনিস বা 4টি কথা যদি মনে রাখতে পারি, তাহলে এই অধ্যায়ের যাবতীয় সূত্রগুলো কখন কোনটি ব্যবহার করতে হবে তা আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবো। তো চলো দেখি কি বলা আছে। তো বলা আছে যে বস্তুর বেগ অথবা ত্বরণ নির্ণয়ের জন্য আমরা ভি সমান ইউ প্লাস এটি এই সমীকরণটি ব্যবহার করব। পরবর্তী কথাটি বলা আছে বস্তুর শেষ বেগ নির্ণয়ের জন্য আমরা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as এই সমীকরণটি ব্যবহার করব। এবং যদি বস্তুর সরণ অথবা দূরত্বের উল্লেখ থাকে এবং বস্তুর ত্বরণ এবং অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য বলে, তাহলে আমরা এই সমীকরণটি ব্যবহার করব। এখানে বলা বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে হুসাইন স্কুলের ফিজিক্স ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন বিদ্যালয়ের পরীক্ষাগুলোতে দুটি টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়, তা হলো গতির সমীকরণ এবং পরন্ত বস্তুর সমীকরণ। আজকে আমরা গতির সমীকরণের একটি সূত্র ভি সমান ইউ প্লাস এটি এই সমীকরণটি নিয়ে আলোচনা করব এবং এই সমীকরণ থেকে কিভাবে বস্তুর ত্বরণ অথবা মন্দন বের করতে হয়, ত্বরণ অথবা মন্দন নির্ণয় করতে হয়, এটি শিখব। চলো বিস্তারিত আলোচনা করি। আজকের টপিক গতির সমীকরণ। তো গতির সমীকরণ থেকে যাবতীয় প্রশ্ন সাধারণত এই 5টি সমীকরণ সাহায্যে আমরা সমাধান করতে পারবো। তো প্রথম সমীকরণটি হলো ভি সমান ইউ প্লাস এটি। পরবর্তী সমীকরণটি হলো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। 3 নম্বর সমীকরণটি হলো এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আর 4 নম্বর সমীকরণ এস সমান ভি টি। 5 নম্বর সমীকরণ হলো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কথা হলো অনেকেই হয়তো আজকে প্রথম এই চ্যাপ্টারটি শুরু করেছ, তারা হয়তো তাদের জন্য বলতেছি যে এখানে ভি ইউ এ টি এস এ এগুলা দ্বারা কি বোঝাচ্ছে, অনেকেই হয়তোবা জানি না। ভি দ্বারা এই অধ্যায় দ্বিতীয় অধ্যায় সাধারণত শেষ বেগ এবং ইউ দ্বারা আদি বেগ, এ ত্বরণ অথবা মন্দনকে প্রকাশ করে, এস সরণ অথবা দূরত্বকে প্রকাশ করে এবং টি দ্বারা সময়কে নির্দেশ করে। এখানে ইউ আদি বেগ, টি সময়, এ ত্বরণ কে নির্দেশ করছে এবং টি সময়কে নির্দেশ করছে। তো কোনো প্রশ্নে যদি আমাদের আদিবেগ এবং সময় ও ত্বরণ এই 3টি ইনফরমেশন, ত্বরণ, সময় এবং আদিবেগের উল্লেখ থাকে, তাহলে আমরা বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারবো। যদি একটিও মিসিং থাকে তখন আমরা এই সূত্র আর অ্যাপ্লাই করতে পারবো না, ভিন্ন পথে হাঁটতে হবে, অথবা যেই রাশিটি বা যেই উপাদানটি মিসিং থাকবে ওইটাকে আগে পূর্বের সূত্র যেগুলো আছে ওইগুলা দিয়ে নির্ণয় করতে হবে, তারপরে ওইটা আইডেন্টিফাই করার পরে বা বের করার পরে এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। এবং যদি বস্তুটি সমবেগে চলমান থাকে
তখন বস্তুর অতিক্রান্ত দূরত্বের সূত্র এস সমান ভিটি এই সূত্র ব্যবহার করে নির্ণয় করতে পারবো। এখন কথা হলো যে সমবেগে চলমান বলতে কি বোঝায়? যখন একটি বস্তু একই বেগে এ থেকে বি বিন্দুতে পৌঁছালো, তার বেগ এ থেকে বি বিন্দুতে 10 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করলো। এ থেকে বি বিন্দুতে যাওয়ার পর প্রথমে এ বিন্দুতে তার বেগ ছিল কত? 10 মিটার পার সেকেন্ড, এবং বি বিন্দুতেও তার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বেগটি কি হলো? বেগের কোনো পরিবর্তন হলো না। যদি বেগের কোনো পরিবর্তন না হয় তখন আমাদের ত্বরণ থাকবে 0। বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকবে 0। কেন 0 ওইটা আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো। চলো আমরা বস্তুর বেগ এবং ত্বরণ নির্ণয়ের সূত্র v সমান u প্লাস এটি এই সমীকরণ ব্যবহার করে দুইটি গাণিতিক সমস্যা সমাধান করি। তো এখানে বলা আছে একটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ড পর 25 মিটার পার সেকেন্ড হয়, গাড়িটির ত্বরণ বের করো। তো আমরা পদার্থবিজ্ঞানে গাণিতিক সমস্যা সমাধানের সময় প্রথমে আমরা ডান পাশে কি কি দেওয়া আছে ওইগুলো লিখে ফেলবো, তারপরে বাম পাশে তার সমাধান করার চেষ্টা করব। তো এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে, তো প্রশ্নে প্রথমেই বলা আছে যে বস্তুর একটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে, যেহেতু বলছে থেকে মানে এই 10 মিটার পার সেকেন্ড এটি হলো আমাদের ইউ বা আদি বেগ। তাহলে ইউ বা আদি বেগ আমাদের ছিল 10 মিটার পার সেকেন্ড এবং সুষমভাবে বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ড পর তার বেগ হয় 25 মিটার পার সেকেন্ড। তো এখানে বলছে যে শেষ বেগ বা তার 5 সেকেন্ড পর তার বেগ হয় 25 মিটার পার সেকেন্ড। তো এই 25 মিটার পার সেকেন্ডকে আমরা শেষ বেগ হিসাবে কাউন্ট করব। এবং বলা আছে যে ওই অতিক্রম 5 মিটার পার সেকেন্ড থেকে 25 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করতে তার সময়ের প্রয়োজন হয়েছিল 5 সেকেন্ড। তাহলে আমরা বস্তুর ত্বরণ নির্ণয়ের জন্য আমরা মনে রাখতে বলছিলাম, আমরা জানি v সমান u প্লাস এটি। তো যেহেতু আমরা এখানে এ আইডেন্টিফাই করব বা এ কে বের করার চেষ্টা করব, তো আমরা এ কে বাম পাশে নিয়ে আসতে হবে। তো সরাসরি যেহেতু প্লাস আছে সরাসরি নিয়ে আসা যাবে না, তাই প্রথমে ইউ আছে, ইউ কে আমরা ভ্যানিশ করতে এই ডান সাইড থেকে বাম সাইডে নিয়ে আসবো। তাহলে ইউ কে যদি আমরা বাম সাইডে নিয়ে আসি তাহলে ভি মাইনাস এই দিক ডান সাইডে প্লাস ছিল ওই সাইডে চলে গেলে ভি মাইনাস ইউ সমান এটি। এখানে এ টি এ ত্বরণের সাথে সময় গুণ অবস্থায় আছে, তো সময়কে যদি আমরা গুণ অবস্থায় ছিল ওইটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে গুণ সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যায়, এই সাইডে এসে ভাগ হবে। তো আমরা লিখতে পারি এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এই সমীকরণে যদি আমরা এই ভি ইউ এবং টি এর মান বসাই তাহলে আমরা ত্বরণ বা গাড়িটির ত্বরণ বের করতে পারবো। চলো মান বসাই। ভি আমাদের দেওয়া আছে 25 মিটার পার সেকেন্ড, ইউ দেওয়া আছে মাইনাস 10 মিটার পার সেকেন্ড এবং টি সময় দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। এই রাশিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? 25 minus 10 divided by 5 3। তো 3 মিটার পার 2 সেকেন্ড। মিটার পার 2 সেকেন্ড কেন হলো? আমরা জানি যে বস্তুর বেগের একক এম এস ইনভার্স 1 বা মিটার পার সেকেন্ড। যেহেতু এখানে বেগের পরিবর্তন, উপরে বেগের পরিবর্তন এবং নিচে সময়, তো বেগের পরিবর্তন এম এস ইনভার্স 1 ভি মাইনাস ইউ কত ছিল? 15 এম এস ইনভার্স 1। এটাকে যেহেতু আমরা 5 সেকেন্ড দ্বারা ভাগ করছি, তো এখানে দেখো সময়ের একক সেকেন্ড এবং বেগের একক এম এস ইনভার্স 1। তো এস যদি ভাগ অবস্থা থাকে ওইটাকে উপরে নিয়ে যাইলে আরেকটা ইনভার্স হয়ে যায়, তাহলে এম এস ইনভার্স 1, যেহেতু এই এস উপরে চলে গেছে উপরে গিয়ে ইনভার্স হয় এম এস ইনভার্স 1। তো দুইটা এম এস ইনভার্স 1 কে আমরা লিখতে পারি এম এস ইনভার্স 2।
অথবা লিখতে পারি m বাই মিটার পার 2 সেকেন্ড, মানে মিটারকে 2টা সেকেন্ড দ্বারা ভাগ। তাহলে আমরা বুঝতে পারলাম ত্বরণের একক ms ইনভার্স 2। তো যেহেতু এখানে আমরা এই ক্যালকুলেশন করার পরে পেয়ে গেলাম যে এই গাড়িটির ত্বরণ 3 মিটার পার 2 সেকেন্ড। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। চলো পরবর্তী গাণিতিক সমস্যাটি সমাধান করি। তো এখানে বলা আছে একটি ট্রেন 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, তাকে ব্রেক প্রয়োগ করে 30 সেকেন্ডে থামানো হলো, মন্দন কত? অনেকেই হয়তোবা মন্দন এবং ত্বরণের সাথে পরিচিত নও, তো আমি মন্দন এবং ত্বরণ সম্পর্কে কিছু বলি। ত্বরণ হলো কোনো বস্তু নির্দিষ্ট সময়ে যদি তার বেগ বৃদ্ধি পায়, বেগ বৃদ্ধির হারকে কোনো একটা বস্তুর যদি বেগ বৃদ্ধি পায়, এই বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে এবং বেগ হ্রাসের হারকে মন্দন বলে। তাহলে বেগ যদি বৃদ্ধি পায় তাহলে এটি হবে ত্বরণ, আর বেগ যদি হ্রাস পায় তাহলে এটি হবে মন্দন। তাহলে বস্তুর বেগ তাহলে যেহেতু বস্তুর পূর্বে আদি বেগ ছিল 40 কিলোমিটার পার আওয়ার এবং 30 সেকেন্ড পর ট্রেনটি থেমে গেল, তাহলে তার আদি বেগ ছিল 40 কিলোমিটার পার আওয়ার এবং শেষ বেগ ছিল 0। তাহলে দেখি আমরা এই অঙ্কটি কিভাবে করা যায়। তো যেহেতু দেওয়া আছে আদি বেগ 40 কিলোমিটার পার আওয়ার, তো অনেকেই এই ক্যালকুলেশনটা করতে সমস্যা হয়। আজকে আমি একটি শর্টকাট শিখিয়ে দিব, কিন্তু প্রথমে আমরা বেসিকটা শিখে নিই, তারপরে শর্টকাটটাই দেখাচ্ছি। তো যেহেতু আমরা সাধারণত গাণিতিক সমস্যাগুলো মিটার পার সেকেন্ড এককে করি, তাই কিলোমিটারকে যদি মিটারে নিতে চাই তাহলে 40কে 1000 দ্বারা গুণ করতে হবে, এবং যেহেতু আওয়ার আছে তো 1 আওয়ার সমান কত সেকেন্ড এটাও আমাদের জানা উচিত। তো সবাই মনে রাখা উচিত যে 1 আওয়ার সমান 3600 সেকেন্ড। তো যেহেতু 1 আওয়ার সমান 3600 সেকেন্ড আমরা এটা জানি, তাই আমরা 40কে প্রথমে 1000 দ্বারা গুণ করে মিটারে নিলাম, তারপরে আওয়ার বা 3600 সেকেন্ড দ্বারা ভাগ করলাম। তাহলে এটা যদি আমরা ব্যবহার করে ক্যালকুলেট করতে যাই তাহলে আমাদের আনসার আসে 100/9 কি ms ইনভার্স 1 বা মিটার পার সেকেন্ড। তাহলে পরীক্ষায় যদি এই প্রশ্নটি এমসিকিউ এ চলে আসে তখন কি এত সময় থাকবে যে এই ক্যালকুলেশনটা করার? অনেক সময় চলে যাবে। তাই এটি আমরা এমসিকিউ এর সময় করব না। আমরা কি করব? আমরা লিখলাম 40 কিলোমিটার পার আওয়ার। এটাকে সহজে কিভাবে নেওয়া যায় বা সহজে কিভাবে অ্যাকুরেট আনসারটা নিয়ে আসা যায়, যেই মানটি থাকুক, 40 থাকুক, 72 থাকুক, 36 থাকুক, যাই থাকুক, যেই মানই দেওয়া পরীক্ষায় আসুক না কেন, ওই মানকে আমরা 3.6 দ্বারা, মনে রাখো 3.6 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের মানটি অ্যাকুরেট মানটি চলে আসবে। তাহলে দেখি 40কে যদি আমরা 3.6 দ্বারা ভাগ করি তাহলে দেখো তো, এই যে আমরা প্রথমে পেয়েছিলাম 100/9, এখানেও আমাদের আসলো 100/9 ms ইনভার্স 1। তাহলে এই শর্টকাটটি সবাই মনে রাখবে, যদি পরীক্ষায় এমসিকিউ আসে অথবা পরীক্ষার সময় না থাকে তখন এই ফরমেশনটা ইউজ করতে পারো, সমস্যা নাই। তো এটা উল্লেখ না করলেও চলবে, তোমরা ডিরেক্টলি লিখতে পারো আদি বেগ সমান 40 কিলোমিটার পার আওয়ার এবং পরবর্তী লাইনে লিখতে পারো 100/9 সমান ms ইনভার্স 1। কিলোমিটার পার আওয়ারকে ms ইনভার্স 1 এ নিতে হলে আমাদের 3.6 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হয়। আশা করি সবাই পারবে। তো এখানে আদি বেগ আমরা পেয়ে গেলাম 100/9, শেষ বেগ আমাদের 0, আর কি আছে? টি আমাদের 30 সেকেন্ড। তো দেখি, আমরা এখানে শিখছিলাম যে কিভাবে ভি থেকে ভি সমান ইউ প্লাস এটি, এই সমীকরণ থেকে ত্বরণের সমীকরণটি বের করতে হয়। তো এখানে আমরা ডিরেক্ট লিখবো, আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি আছে 0 মিটার পার সেকেন্ড,
তাহলে 0 মাইনাস আদি বেগ আছে কত 100/9, 100/9 সময় আছে 30 সেকেন্ডস। দেখি আমরা ক্যালকুলেশন করি। 0 মাইনাস 100/9 ডিভাইডেড বাই 30, তাহলে আমাদের আনসার আসলো -0.37 ms ইনভার্স 2। তাহলে আমাদের আনসারটি আসলো -0.37 ms ইনভার্স 2 বা মিটার/2 সেকেন্ড। তাহলে পরীক্ষায় আমরা অনেকেই এখানে মাইনাস দিতে ভুল করি, অথবা মাইনাস অনেক সময় না দিলেও চলে। আমরা এইটা জানি না কখন মাইনাস হবে আর কখন প্লাস হবে। তো যদি আমরা প্লাস কখন মাইনাস দিব আর কখন দিব না, যদি এটিকে আমরা ত্বরণ হিসাবে আইডেন্টিফাই করি, যখন আমরা মন্ধন বলবো, মন্ধন যদি পরীক্ষায় আমরা জানি মন্ধন সমান a সমান b মাইনাস u/t ইন্টু v মাইনাস u/t, এই সমীকরণটি ব্যবহার করি এবং প্রথমে আমরা মন্ধন হিসাবে উল্লেখ করি, তখন আমাদের মাইনাস দিতে হবে না। কিন্তু যদি আমরা ভুল মনে না থাকে আর আমরা ত্বরণ লিখে ফেলি, যে ত্বরণের সূত্র লিখছি তো সামনে মনে নাই প্রশ্নে কি যাচ্ছে, কিন্তু এখানে ত্বরণ লিখে ফেলছি, তখন এখানে মাইনাস দিতে হবে। যদি ত্বরণ লিখি তাহলে মাইনাস দিতে হবে। আর তো আশা করি বুঝতে পারছো। আজকের মতো এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা গতির সমীকরণের 2 এবং 3 এই দুইটি সমীকরণ নিয়ে আলোচনা করব এবং এই দুইটি সমীকরণ থেকে যাবতীয় গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তোমাদের সবাইকে ধন্যবাদ এত সময় আমাদের সাথে থাকার জন্য, এবং তোমরা চাইলে তোমাদের বন্ধুদের সাথে এই পেজটির কথা শেয়ার করতে পারো এবং তোমাদের বন্ধুদের জানিয়ে দিতে পারো। কোনো গার্জিয়ান দেখে থাকেন ছেলে মেয়েদের সাথে শেয়ার করতে পারেন বা তাদেরকে জানিয়ে দিতে পারেন। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।